প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক ঘরে থাকি ক্লাস করিস অনলাইন ক্লাসে আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি টুলুভূষণ মধু, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এর আগে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায় তোমাদের সম্পন্ন করেছি, যার ধারাবাহিকতায় এবার আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, এটা হচ্ছে বাংলাদেশ তথা তার পূর্ব থেকেই আমাদের এই সব দেশে বা সব অঞ্চলের এই সাংস্কৃতিক কতগুলো বিধিবিধান থাকে বা মেনে চলে। এক একটা অঞ্চলে এক এক ধরনের সংস্কৃতি। তো সংস্কৃতি বলতে বুঝি আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের কথা বলা, আমাদের পোশাক, আমাদের খাদ্য অভ্যাস। এটা হচ্ছে আবার সংস্কৃতি দুই ধরনের, একটা বস্তুগত, একটা অবস্তুগত। এই আমি এখন যেগুলো বললাম সেগুলো সবই বস্তুগত। আবার অবস্তুগত অনেকগুলো আছে, যেমন মেধা, মনন, জ্ঞান। এগুলো মানুষের স্ট্যান্ডার্ড আপডেট করার জন্য বা স্ট্যান্ডার্ড ডেভেলপ করার জন্য অনেক ধরনের শিক্ষিত সমাজের এই বিভিন্নভাবে আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন ঘটে, এবং এই সাংস্কৃতিক পরিবর্তনের ফলে একটা দেশের যে উন্নয়ন হয় সেটারই আলোকে এটা আজকে আলোচনা। তো আমার সঙ্গে তোমরাও বইয়ের দিকে তাকাও যে এই বিষয়টা কি আমরা ভালো করে উপলব্ধি করতে পারি। যাতে আমরা সপ্তম শ্রেণীতে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ধারণা পেয়েছি। এখন আমরা জানব সাংস্কৃতিক কী এবং সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন বলতে কি বোঝায়। এছাড়া এই অধ্যায়ে আমরা বাংলা সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে ধারণা লাভ করব। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপন ধারাকে বুঝে থাকি। আমি আগেই বলেছি, অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। সংস্কৃতি আবার একটি সঙ্গে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত, একটা অবস্তুগত। সাংস্কৃতিক এই দুই ভাগের ভাগ করা হয়ে থাকে, বস্তুগত সাংস্কৃতিক এবং অবস্তুগত সংস্কৃতির দুটেই। এখানে বস্তুগত সংস্কৃতি বলতে বোঝাচ্ছে ব্যক্তির ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র উৎপাদন, হাতিয়ার, এগুলো। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। সাংস্কৃতিক পরিবর্তনশীল। আদিকাল থেকে সমাজ বসবাসকারী মানুষ তার সৃষ্টির বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা এই অবস্থায় পৌঁছাইছি। তোমাদের যদি আমি একটা ছোট একটা উদাহরণ দেই, যে তুমি বা আমি আজকে যে ড্রেসটা পরতেছি, যে পোশাক পরতে, সেই পোশাকের ধরন কিন্তু একসময় এরকম ছিল না। তুমি খেয়াল করবা যে তোমরা যদি অনেক আগের পুরনো ছবিগুলো দেখো, যেমন আমরা টিভিতে নিউজে বিভিন্ন সময় দেখি বা সিনেমায় দেখি, দেখবে যে পোশাকের বিভিন্ন ধরনের পরিবর্তন, এক এক সময় এক এক ধরনের। এটাও কিন্তু সাংস্কৃতিক পরিবর্তন। এখন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছুর সৃষ্টি করছে। মানুষের সৃজনশীল সকল কাজেই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হতে থাকে বা হতে পারে। বাংলাদেশে মানুষ এ সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই, পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের যে ধরনেরই হোক, সাংস্কৃতিক বা স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে। বাইরের উপাদান সংগ্রহ করেও এই সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। এখন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, কোন ধরনের বৈশিষ্ট্য সাধারণত সাংস্কৃতিক পরিবর্তনের ফলে দেখা দেয় সেগুলো। আমরা উপরে যে সাংস্কৃতিক পরিবর্তন ও উল্লেখ করেছি, এখন সাংস্কৃতিক পরিবর্তনের উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা প্রথমে সমাজের সকল জীবনযাত্রার মানের উন্নতি, সমান শোষণ ও বৈষম্যর মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির মানব কল্যাণের কাজে লাগানো উন্নতি ও উন্নয়নের লক্ষ্য। এটাও সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে বস্তুগত অনেক বিষয় থাকে, যেমন বস্তুগত সাংস্কৃতিক যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনে এই অসমতার সমাজে সমতা
তৈরি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। এরপর উন্নয়নের দিক থেকে হিসাব করলে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অধিকার দেয়। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়, ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। সামাজিক এই পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। এটাও সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যের অন্যতম একটা দিক। সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখা ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তনের নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুইটাই সাংস্কৃতিক পরিবর্তনে হতে পারে। এটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন বা উন্নয়নের দিকে, পিছনের দিকে নয়। আমরা বিভিন্ন সময় দেখি সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে আমরা নিম্নমুখী যাচ্ছি। যেমন কি অনেক সময় দেখো যে পোশাক অতি আধুনিক করতে করতে সেটা শেষে আমরা অনেক সময় কুরুচিপূর্ণ বলে থাকি। সেটা কিন্তু আধুনিকতা বা সংস্কৃতির অংশ নয়, সেটা কিন্তু অপসংস্কৃতি বলতে পারি আমরা। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংগঠিত হয়। এটিও পরিবর্তন একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ, নতুন পাথরের যুগ দুটোই সময়কাল। দুই সময়ের সাংস্কৃতিক পরিবর্তনের পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ও ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথরের যুগের অনেক হাতিয়ার নতুন পাথরের যুগেও সময়ে উন্নতি ঘটেছে। এভাবে তাই আমরা সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক, এটা কোন কোন দিক থেকে আমাদের এই উন্নয়নগুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। এখন সাংস্কৃতিক পরিবর্তনের প্রথমে আসে সাংস্কৃতিক ব্যক্তি। বিভিন্ন ব্যক্তি কিন্তু সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে। যেমন কি সাধারণত দুইটি সমাজের সাংস্কৃতিক একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সাংস্কৃতিক আদান প্রদান তত বেশি হবে। এ মাধ্যমে একে অপরের সাংস্কৃতিক কিছু না কিছু গ্রহণ করে। সাংস্কৃতিক এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সাংস্কৃতিক প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যক্তি বলে। এটা ব্যক্তির মাধ্যমে প্রসারিত হয় বিধায় এটাকে সাংস্কৃতিক ব্যক্তি বলা হয়। এরপরে সাংস্কৃতায়ন, নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আয়ত্ত করার প্রক্রিয়ায় সাংস্কৃতায়ন বলা হয়। আমাদের দেশে বহুবার বহিরাগত শাসন দ্বারা শাসিত হওয়ায় এখানে সাংস্কৃতিক প্রবল এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ শাসন করতে আসার ফলে এখানে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি কিন্তু আমাদের বাংলাদেশে বা এই ভারতীয় দেশের মধ্যে বিরাজমান। এখন সাংস্কৃতিক আত্মীয়করণ মানে এটা আমরা কিভাবে গ্রহণ করি বা আমরা বুঝতেই পারি না, কিন্তু আমরা কিভাবে বিভিন্ন সাংস্কৃতিক আত্মীয়করণ বা আমরা গ্রহণ করি, কিন্তু সেটা আমরা পর্যালোচনা করলে বা একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি যে আমরা আগে আমাদের চালচলন বা কথাবার্তার বলার স্টাইল কেমন ছিল, এখন কেমন, সেটা হয়তো আমরা অনুধাবন করি না, কিন্তু অনুধাবন করলে সেগুলো আমাদের ভিতরে লক্ষণীয়। সাংস্কৃতিক আদর্শ, প্রতিটি দেশ বা সমাজে রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সাংস্কৃতিক ধারণাকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোনো দেশে বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। তোমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে, আমরা সেটাকে অনেক সময় মেনে নিতে পারি না, কিন্তু আমরা মেনে নিতে না পারলেও ওই সমাজের বা ওই অঞ্চলের মানুষ কিন্তু তারা খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করে। প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন, প্রযুক্তির ক্ষেত্রে সংস্কৃতি যেসব উন্নয়নগুলো হয়েছে সেগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সাংস্কৃতিক দ্রুত পরিবর্তন ও উন্নয়ন। সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন, গোটা বিশ্ব এখন একটি বিশ্ব পল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক দ্রুত হচ্ছে। তোমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারো যে আগে একটা খবর আমরা পেতে গেলে চিঠি লিখতে হতো, চিঠি যেতে যেতে হয়তো বা
15-20 দিন লাগতো, অথচ এখন দেখো আমরা চিঠি লেখার সঙ্গে লিখতে যত সময় দেরি তার সাথে অনেক কম সময়ের ভিতরে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারি, তার সঙ্গে ভিডিও কলে বা চ্যাটিং করে আমরা যোগাযোগ, এটা কিন্তু একটা সাংস্কৃতিক পরিবর্তনেরই অংশ। এখন বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নগুলো কি? সাংস্কৃতিক বস্তুগত অবস্তুগত উপাদানের ইতিবাচক ও ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তাছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষের সম্পর্ক ইত্যাদি এক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছে। কৃষি, শিল্প, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক উন্নয়ন বয়ে আনছে। এখন বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা, এই উন্নয়নটা আমাদের কিভাবে বিকাশিত হয়েছে বা এটার ধারাটা কেমন, আমরা সেই সম্পর্কে একটু জানি। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব কিছুই তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতবাদ্য, ভাষা, সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবে এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সাংস্কৃতিক বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এসব কাজ একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলো আমরা বলি শিল্পকলা। এখন প্রথমে দৃশ্যশিল্পী বলতে বোঝায় এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা সাংস্কৃতিক হিসাবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে একদিকে মাটি আর অন্যদিকে মাটিতে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার। তোমরা হয়তো বা এগুলো এখন আর দেখতে পাওয়া যায় না, সে কারণ সংস্কৃতি এসে পরিবর্তন ঘটছে। এক সময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে, তবে এক্ষেত্রে শিল্পমূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া, এগুলিকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। তো তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আছে যে টেরাকোটা কাকে বলা হয়, তোমরা এখান থেকে অবশ্যই সেটা জানতে পারবে। দিনাজপুরের কান্তাজির মন্দিরে এভাবে পোড়ামাটির শিল্পকর্মের রামায়ণের কাহিনীসহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহার ও পোড়ামাটির প্রচুর কাজ রয়েছে, এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো রঙের কোষ্ঠী পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ বেদমূর্তির দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। তবে পাল যুগে তালপাতার পুঁথিতে বিদেশি রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্পীদের কাছেও থেকেও পাওয়া যাচ্ছে। হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকমকে করছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের। এরপর বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম বহুকাল। তোমরা মসলিন কাপড়ের নাম শুনেছো, দুকুল, শ্যামবর্ণ, বিভিন্ন ধরনের কাপড়। প্রাচীন বাংলার দুকুল ও কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, পুণ্ড দেশের যেটা আমাদের উত্তরবঙ্গে দুকুল, শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ দুকুল ছিল খুব মিহি এবং আর ক্ষৌম বস্ত্র একটু মোটা। পত্রর নামে এন্ডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি করা হতো মগধ ও পুণ্ডে। সেকালে এদেশের দুকুল ও পত্রন, খৌমা ও কর্পস কাপড় বিদেশে রপ্তানি করা হতো। বাংলাদেশে বিভিন্ন সময় যেসব কাপড় উৎপাদন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের প্রাচীন দৃশ্যশিল্পীতে তালিকা তৈরি করো, এগুলো তোমরা নিজেরা তৈরি করতে পারো। যেমন সাহিত্যে বাঙালির প্রথম যে সাহিত্যকর্ম সন্ধান পাওয়া যায় তার নাম হচ্ছে চর্যাপদ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেছেন। তিনি গবেষণা করে জানান প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখতেন। এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে। তাছাড়া
শাব্দিক অর্থ ছাড়াও এগুলো ভাবার্থ বোঝাতে হয়। এগুলোকে হলো আদি বাংলা সাহিত্যের নমুনা। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা কাহুপা, সবরপা, কুকুরিপা, এরকম নাম, অনেকগুলো নাম। তোমরা ভাবতে পারো যেগুলোর পিছনে পা কেন? কারণ এগুলো এক একটা পদ রচনা করা হয়তো, পদ যারা রচনা করতো তাদের নামের শেষে পা যোগ করা হয়েছে। এখানে আমরা এরকম 23টি পদের সন্ধান পাওয়া গেছে। তাই এখানে আমাদের বইতে একটি পদের কথা উল্লেখ করা আছে। লুইপা লিখেছিলেন কা আ তরুবল পাঞ্চ বিডাল চঞ্চল চিত্র পৈঠাকাল। বাংলা এর শাব্দিক অর্থ হল শ্রেষ্ঠ তরু এই শরীর, 5টি তার ডাল, চঞ্চল চিত্রে কাল অর্থ ধ্বংসের প্রতীক প্রবেশ করে। এর অর্থ হল শরীরের 5টি ইন্দ্র 5টি ডাল স্বরূপ। এই ইন্দ্র দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে। এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগৎকে মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। সুলতানি আমলে শ্রীচৈতন্য বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলা কীর্তন গান রচনা করার জোয়ার আসে। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে আবেগপূর্ণ গান রচিত হতো। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব সমাজ ব্যবস্থা হিন্দু মুসলমানদের এতই ঘনিষ্ঠ ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন। দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্যকাহিনী রচিত হয়েছে এক সময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুকুন্দরাম, চণ্ডীমঙ্গল, ঘনমঙ্গল, ধর্মমঙ্গল, বিজয়গুপ্তের মনসামঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য দাবি রাখে। এখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হয়েছে। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত। আবার পুঁথি নকল করে সংরক্ষণ করা হতো। ইউসুফ জুলেখা, লায়লা মজনু, সয়ফুল মুলক, বদিউজ্জামান, জঙ্গনামা ইত্যাদি সব পুঁথির সন্ধান আমরা পেয়ে থাকি। ইংরেজ আমলে 19 শতকে এদেশে বাংলা গদ্যের সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। এখানে কিন্তু নৈবিত্তিক অনেক ধরনের নৈবিত্তিক আছে, কাজে এগুলো তোমাদের খুব মনোযোগের সহিত পড়তে হবে যে আধুনিক বাংলা সাহিত্যের রচয়িতাকে বা আধুনিক যুগে কে নিয়ে আসছেন। বঙ্কিমচন্দ্র সমসাময়িক সাহিত্য যার উপর সৌধ তুলেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রাখেন। এভাবে সঙ্গীত শিল্পীও আমাদের দেশে আছে, যেমন বাউল গান আছে। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা আজকে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত গাচ্ছি সেটা আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এ গানের সুরও তিনি লিখেছেন, যেটা বাউল গানের সুর থেকে নেওয়া। রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরও অনেকেই বাংলা নাগরিক গানের সমৃদ্ধ করেছেন। তো এই অধ্যায় কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমরা খুঁজে বের করতে পারবে খুব সহজেই। আর এটা ভালো করে রিডিং না পড়লে কিন্তু এটা তোমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারবে না। কাজেই এখানে বোঝার অনেক কিছু আছে এবং জানার অনেক কিছু আছে। প্রাচীনকালে বিভিন্ন নিদর্শন সম্পর্কে তোমরা জানতে পারবা এর মাধ্যমে, যে আগে মানুষের বিনোদন প্লাস তোমার জীবনযাপন কেমন ছিল, এখন আমাদের সময়কালের জীবনযাপন কেমন ছিল, এইটার যে পার্থক্য বা এইটার যে আপডেট বা এইটার যে উন্নতি, এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায় পাঠ করো এবং এটার যে একটি সৃজনশীল আছে, দুটি আছে, তোমরা এই অধ্যায়টা পাঠ করো এবং সঙ্গে সঙ্গে বহু নির্বাচনীর সঙ্গে সঙ্গে সৃজনশীলটা পড়া থাকবে তোমাদের। তা হোমওয়ার্ক থাকবে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে, প্রশ্ন তৈরি করে পড়বে এবং সৃজনশীল প্রশ্নটি
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, পড়ালেখা করো, ঘরে থেকো এবং সবাই সুস্থ সুন্দর থাকো। ধন্যবাদ সবাই।